আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা যারা জয়েন করতেছো লাইভে তারা তারা সবাই নিজেদের নামটা মেনশন করো, আর যারা যারা জয়েন করো না এখনো জয়েন করে ফেলো। খুব আর্লি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আসছি ভাইয়া। তো যারা যারা জয়েন করো না খুব আর্লি জয়েন করো। আমি আর 30 সেকেন্ডসের মধ্যে শুরু করে দিব। যারা যারা জয়েন করতেছো নিজেদের নামটা মেনশন করে দাও। আচ্ছা ভাইয়া, শুরু করে দিচ্ছি তাহলে। আজকে আমাদের টপিক হচ্ছে যে জিন তত্ত্বের সবার শেষ টপিকটা, রক্তের গ্রুপিং, মানে রক্তের গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর। খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। এই দুটো টপিক নিয়ে তোমাদের সামনে আজকে আসলাম। তো দুটো টপিকই বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, দুটো টপিকই বাস্তব লাইফের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার রক্তের গ্রুপ কি এটা যদি মানুষ হয়ে তুমি না জানো, রক্ত আছে বাট রক্তের গ্রুপটা জানি না, তাহলে আর এই লাইফটার সম্পর্কে কি বা জানলাম? ঠিক আছে, তাহলে আমার রক্তের গ্রুপ সম্পর্কে খুব ভালো করে আমাদের জানতে হবে। কি রক্তের গ্রুপ, কাকে দিতে পারবো, কার থেকে নিতে পারবো, বা রক্তের গ্রুপে এমন কি কি উপাদান থাকে যেগুলো খুব খারাপ কিছু রিয়াকশন করতে পারে। আবার আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি, আবার আমাদের বিয়ে করার সময় কি কি জিনিস দেখতে হবে। তুমি একটা ছেলে, সাপোজ তুমি একটা বিয়ে করতে গেছো, মেয়েটার কি কি জিনিস দেখবা, বা একটা মেয়ের ক্ষেত্রেও মেয়েটা ছেলেটার কি কি জিনিস ফিজিক্যালি দেখবে, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো আসো আমরা আমাদের টপিকটার মধ্যে লিখে দিচ্ছি। আজকে আমাদের হচ্ছে রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। লেকচার নাম্বার 7 আজকে আমাদের লেকচার। এটা হচ্ছে জিন তত্ত্বের সবার শেষ লেকচার, ঠিক আছে? তো আসো আমরা আগে শুরু করি। তো ফার্স্ট অফ অল, রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ, এই জিনিসটা জানতে হলে আমরা জানতে হবে ব্লাড কি, রক্ত কি। ঠিক আছে, আমাদের দেহে 4 ধরনের টিস্যু থাকে। তো টিস্যু কি ভাইয়া? তাহলে টিস্যু হচ্ছে কিছু কোষ অথবা কোষের গুচ্ছ যারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে এবং একই ধরনের কাজ সম্পাদন করবে, তারাই হচ্ছে টিস্যু। তো 4 ধরনের টিস্যু কি কি আছে? 4 ধরনের টিস্যুর কথা যদি আমি বলি, আমাদের দেহে 4 ধরনের টিস্যু থাকে। টিস্যু কি? কোষগুচ্ছ। টিস্যুর বাংলা কি? কলা। তাহলে 4 ধরনের টিস্যু হলো আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এই যে যোজক টিস্যুটা আছে, কানেকটিভ টিস্যু আমরা ইংরেজিতে বলি। যোজক টিস্যু যোজন করে মানে সমন্বয় করে। যোজক টিস্যুটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কঠিন যোজক টিস্যু আর একটা হলো তরল যোজক টিস্যু। কঠিন যোজক টিস্যু হচ্ছে আমাদের দেহের অস্থিগুলো, যেমন আমরা আমাদের দেহের অনেক অস্থির নাম জানি। যেমন আমরা যদি মুখে বলি ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ফ্রন্টাল প্যারেটাল, আমাদের মাথার অস্থি আছে, আমাদের হাতে আছে হিউমেরাস, রেডিয়াস, আলনা, আমাদের পায়ে আছে ফিমার, টিবিয়া, ফিবুলা, অনেকগুলো অস্থি আমাদের দেহের মধ্যে আছে। এগুলো হচ্ছে অস্থি, এগুলো হচ্ছে কঠিন যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর মধ্যে আমরা জানি রক্ত, রক্ত হলো তরল যোজক টিস্যু। ঠিক আছে, যে সারা দেহের মধ্যে সার্কুলেট হবে, সারা দেহতে সরবরাহিত হয়ে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, বিভিন্ন ধরনের জৈব বস্তু সারা দেহের মধ্যে সঞ্চালিত করবে। এটাই হচ্ছে রক্তের মূল কাজ। তাহলে রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। তো রক্তের গ্রুপ জানতে হলে রক্তের একটু ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হয়। আমরা যদি দেখি রক্তকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্তের রস, মানে রক্তের মধ্যে কিছু তরল পদার্থ থাকে যাদেরকে আমরা রক্তরস বা ইংরেজিতে প্লাজমা বলি। ইংরেজিতে রক্তরসকে আমরা বলে থাকি প্লাজমা। এবং আরেকটা হলো রক্ত কণিকা, ঠিক আছে? রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকার ক্ষেত্রে 3 ধরনের রক্তকণিকা আছে। আরবিসি মানে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা,
দেন ডাব্লিউবিসি মিন্স হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। এরপরে প্লেটিলেটস মিন্স অনুচক্রিকা। তাহলে 3 ধরনের রক্তকণিকা আছে। আরবিসিটা নিয়ে আমরা আজকে খুব বেশি আলোচনা করব, কারণ আমাদের আজকে যে রক্তের গ্রুপটা পড়তে হবে, রক্তের গ্রুপ পড়ার সময় 2টা ওয়ার্ড আমাদের খুব বেশি সামনে আসবে। একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা ওয়ার্ড হলো অ্যান্টিজেন, এন্ড দেন আদার ওয়ার্ড ইজ অ্যান্টিবডি। এটাকে আমরা শর্টকাটে লিখি এজি দিয়ে, এটাকে আমরা শর্টকাটে লিখি এবি দিয়ে, অ্যান্টিজেন অ্যান্টিবডি। এই দুটো ওয়ার্ড আমাদের সামনে অনেক বেশি আসবে। তো এই দুটো ওয়ার্ডের মধ্যে কে কোথায় থাকে ভাইয়া, এটা যদি আমি একটু তোমাকে দেখাইতে চাই, একটু সাপোজ একটু খেয়াল করবা, এটা যদি আমাদের লোহিত রক্ত কণিকা হয়, আমরা সবাই কিন্তু জানি পরিণত আমাদের যে লোহিত রক্ত কণিকাগুলো আছে সেগুলো হলো নিউক্লিয়াস বিহীন। তবে অপরিণত মানে উৎপন্ন অবস্থায় ডেভেলপমেন্টালি কিন্তু নিউক্লিয়াস থাকে, বাট পরিণত লোহিত রক্তকণিকাতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। তো দেখো এটা যদি আমাদের লোহিত রক্তকণিকা হয়, ভাই এরকম করে কেন আঁকছেন? এরকম করে আঁকার কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা দ্বি অবতল, মানে দুই দিক থেকে মাঝখানে চাপা, প্রান্তের দুই পাশটা মোটা, দ্বি অবতল একটা কণিকা। তো এই লোহিত রক্তকণিকার বাহিরে যদি আমি দেখাই, সাপোজ লোহিত রক্তকণিকার বাহিরে ধরো রক্তরস আছে, লোহিত রক্তকণিকার বাহিরে ধরো এগুলো হচ্ছে সব রক্তরস, এগুলো হচ্ছে সব রক্তরস, ঠিক আছে? আর রক্তরসের ভেতরে আছে লোহিত রক্তকণিকা। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার সারফেস আছে, যেহেতু লোহিত রক্তকণিকা একটা কোষ, একটা সেল, আমরা বোটানিতে পড়ছিলাম যে সেলের একটা প্লাজমা মেমব্রেন থাকে বা কোষঝিল্লি থাকে। কোষঝিল্লিতে একটা মডেল পড়ছিলাম আমরা, ফ্লুইড মোজাইক মডেল। সেই মডেলটার মধ্যে আমরা দেখছিলাম কিছু প্রোটিনের কথা আমরা দেখছিলাম সেই সারফেসে, অর্থাৎ সেই মডেলের কোষঝিল্লির যে সারফেস বা যে কোষঝিল্লির যে তোমার উপরের অংশটা অথবা নিচের অংশ, যে ঝিল্লিগুলো আছে, ঝিল্লিগুলো যে প্রোটিনগুলো আছে, সেই লোহিত রক্তকণিকার ক্ষেত্রে সেই প্রোটিনগুলো হচ্ছে বিশেষ কিছু উপাদান, যে উপাদানগুলোকে আমরা বলে থাকি অ্যান্টিজেন। তাহলে এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার সারফেসে, মানে প্রোটিনগুলোতে থাকে, ঠিক আছে? এবং এই অ্যান্টিজেনগুলো কিন্তু প্রোটিন ধর্মী কিছু পদার্থ। তো আমরা যদি বলি অ্যান্টিজেন কোথায় থাকে, তাহলে তোমার আনসার দিতে হবে অ্যান্টিজেন থাকে আরবিসিতে। আরবিসিতে এক কথার আনসার, ঠিক আছে? লোহিত রক্তকণিকা আছে অ্যান্টিজেন। এরপর আমরা যদি বলি অ্যান্টিবডি, অ্যান্টিবডি কোথায় তৈরি হয়? অ্যান্টিবডি থাকে রক্তকণিকার বাইরে রক্তরসে, এটা তোমাকে বলতে হবে। তাহলে অ্যান্টিবডিটা কোথায় থাকে? রক্তরসে বা প্লাজমাতে থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এই দুইটা বেসিক কথা। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটা কথা বললাম। অ্যান্টিজেনটাও একটা প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থটা আমাদের আরবিসি সারফেসে থাকে। এবং অ্যান্টিবডিটাও একটা গ্লাইকোপ্রোটিন মিন্স প্রোটিন জাতীয় পদার্থ, এই পদার্থটাও রক্তরসে থাকে। তাহলে ভাইয়া পার্থক্য কোথায়? পার্থক্য ছোট ছোট দুই একটা পার্থক্য পড়বে, এটা আরবিসিতে, এটা রক্তরসে, শেষ। এতটুকুই মনে রাখলে চলবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি ভাইয়া জিনিসগুলো কি কি কাজ করে, কাজগুলো একটু মনে রাখবা। অ্যান্টিজেনটা হচ্ছে আমাদের দেহের জন্য লাইক হচ্ছে যে তোমার শত্রুর মতো। আরবিসিতে আছে ঠিক আছে, বাট এটা শত্রুর মতো কাজ করে। তো এই শত্রুকে যদি মারতে হয়, অ্যান্টিজেন হচ্ছে শত্রুকে যদি মারতে হয়, দেহের মধ্যে কিন্তু একটা প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। লাইক আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তৈরি করে আমাদের শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি, ঠিক আছে? তো শ্বেত রক্তকণিকা একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। তো শ্বেত রক্তকণিকার যে প্রতিরক্ষা ব্যবস্থাটা, সেই প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা অ্যান্টিজেনটার সাথে একটা রিঅ্যাকশন করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে আলটিমেটলি অ্যান্টিজেন অথবা শত্রুটাকে মারবে। তো ভাইয়া দেহের ভেতরে, দেহের বাইরে থেকে অ্যান্টিজেন আসতে পারে না? আসতে পারে। তোমার দেহের বাহিরে থেকে জীবাণু প্রবেশ করলো, লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ধুলাবালি প্রবেশ করলো তোমার দেহে। যখনই সে দেহেতে প্রবেশ করবে, তখনই সে ফরেন বডি, বহিরাগত কোনো বস্তু তোমার দেহে আসছে, সাথে সাথে তোমার দেহের যে ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা যে ব্যবস্থাটা, সে ব্যবস্থাটা অ্যাক্টিভ হয়ে যাবে। সে ব্যবস্থাটা অ্যাক্টিভ হয়ে গিয়ে তারা কি করবে? সে ব্যবস্থাটা অ্যাক্টিভ হয়ে গিয়ে তারা কি করবে? এই যে জীবাণুগুলো যে ঢুকলো, ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যে ঢুকলো, তাদেরকে মারবে, ঠিক আছে? তাহলে সিম্পল হিসাব, আমাদের দেহের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে, সেগুলো অ্যান্টিজেন, তাদের বিরুদ্ধে কিছু সৈনিক লাগবে, সৈনিক হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্টিবডিটা কে তৈরি করে? আমরা তো দেখলাম অ্যান্টিজেন আরবিসিতে থাকতেছে,
অ্যান্টিবডিটা যে প্লাজমাতে আসতেছে মানে রক্তরসে যে আসতেছে একে কে তৈরি করতেছে, এই জন্য আমি ডাব্লিউবিসি তে আসছি। যেহেতু বললাম ডাব্লিউবিসি হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থা, ডাব্লিউবিসি কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। মানে কিছু কিছু ডাব্লিউবিসির গায়ে দানা থাকে তাদেরকে আমরা গ্র্যানিউলোসাইট বলি, দানাদার। কিছু কিছু ডাব্লিউবিসির গায়ে দানা থাকে না তাদেরকে আমরা অদানাদার বা অ্যাগ্র্যানিউলোসাইট বলি। অ্যাগ্র্যানিউলোসাইট দুইটা ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। আমার কাজ আজকে লিম্ফোসাইট নিয়ে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি আমি এখানে বলি ডাব্লিউবিসির একটা টাইপ হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট ডাব্লিউবিসির একটা টাইপ হলো লিম্ফোসাইট। তো এই যে লিম্ফোসাইট বললাম, আমি একটু নিচ করে দেখাই, লিম্ফোসাইটটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। বি লিম্ফোসাইট, আমি শর্টকাটে লিখতেছি, টি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এই যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটটা অ্যান্টিবডি তৈরি করে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। বি লিম্ফোসাইটটাই অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিটা আমাদের এই প্লাজমাতে এসে অবস্থান করে, যে অ্যান্টিবডিটা আমাদের প্লাজমাতে এসে অবস্থান করে। তাহলে এর একটু আমাদের মাথায় রাখতে হবে, অ্যান্টিবডি তৈরি করে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটের বি লিম্ফোসাইট, ঠিক আছে? অ্যান্টিবডি তৈরি করবে যেটা যে কোনো জীবাণু দেহে থাকলে, বা তোমার দেহে তো অলরেডি অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনটাও যদি তোমার দেহে ইকুয়াল হয়ে যায় তাহলে সে তাকে মারবে, মারার জন্য এগিয়ে আসবে। তো এখন দেখো কখন মারবে, কিভাবে মারবে, সেই প্রসেসটা আমরা একটু তাহলে দেখে নিব। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে আমি 10ম অধ্যায়ে মানবদেহের প্রতিরক্ষাতে ডিটেইলস আলোচনা করব। অ্যান্টিজেনের গঠন কেমন, অ্যান্টিবডির গঠন কেমন, অ্যান্টিজেন অ্যান্টিবডি কিভাবে রিঅ্যাকশন করে আলটিমেটলি কি হয়, এগুলো আমি 10ম অধ্যায়ে খুব ডিটেইলস ভাবে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমাদের শুধু নামগুলো জেনে রাখলেই চলবে। এখন আমরা আসো দেখি, আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে জানলাম, এবার আমাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে হবে। তাহলে ব্লাড গ্রুপ, আমরা রক্ত সম্পর্কে জানলাম, অ্যান্টিজেন সম্পর্কে জানলাম, অ্যান্টিবডি সম্পর্কে জানলাম। এবার আমরা জানি রক্তের গ্রুপ সম্পর্কে। রক্তের গ্রুপ, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, একটু কঠিন নাম, কার্ল ল্যান্ডস্টেইনার, আমি মনে রাখি ল্যান্ড ফোন, এই নামটা যখন পড়তেছিলাম বাস্তবে তখন আমি আসলে ল্যান্ড ফোনের দিনগুলোতে একটা নাটক দেখতেছিলাম, হাসান মিথিলার, অনেক আগের নাটক। তো ওই নাটকটা দেখতে দেখতে আসলে আমার ইন্টারমিডিয়েট লেখায় আমি এই নামটা পড়তেছিলাম, ওই থেকে নামটা মনে রাখছেন, ল্যান্ড ফোন ল্যান্ডস্টেইনার, ঠিক আছে? কার্ল ল্যান্ডস্টেইনার, উনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করছেন, বাট আমেরিকান একজন বিজ্ঞানী। উনি 1901 সালে 1901 সালে মানুষের রক্তের আরবিসি মানে লোহিত রক্তকণিকার সারফেসে কিছু অ্যান্টিজেন আবিষ্কার করছেন 1901 সালে। তাহলে উনি কিছু অ্যান্টিজেন আবিষ্কার করছেন 1901 সালে। অ্যান্টিজেনগুলো হচ্ছে প্রোটিন জাতীয় কিছু বস্তু, অ্যান্টিজেনগুলো হচ্ছে প্রোটিনধর্মী, কেমিক্যালি রাসায়নিকভাবে এরা প্রোটিনধর্মী কিছু পদার্থ। এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে উনি রক্তের গ্রুপিং করছেন, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে উনি রক্তের গ্রুপিং করছেন। কি কি করছেন? কিছু কিছু মানুষের দেহে উনি দেখছেন আরবিসিতে, কিছু কিছু মানুষের আরবিসি লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে। আমরা যদি বলি আরবিসিতে থাকে অ্যান্টিজেন, তাহলে আরবিসিতে সাপোজ এ অ্যান্টিজেন আছে, তাহলে তার রক্তের গ্রুপ ওনারা বলছেন এ গ্রুপ। আবার কিছু কিছু মানুষের আরবিসিতে বি অ্যান্টিজেন আছে, তাহলে তারা তাদের রক্তের গ্রুপ বলছেন বি গ্রুপ। তাহলে রক্তের গ্রুপ এ গ্রুপ, রক্তের গ্রুপ বি গ্রুপ। কিছু কিছু মানুষের দুইটা অ্যান্টিজেনই থাকে আরবিসিতে, লাইক এও থাকে বিও থাকে, তখন তারা তাদের রক্তের গ্রুপের নাম দিচ্ছেন এ বি গ্রুপ, মানে এ বি ব্লাড গ্রুপ। কিছু কিছু মানুষের আরবিসিতে কোনো অ্যান্টিজেনই থাকে না, এরকম অ্যান্টিজেনগুলো এ বি এগুলো কোনো অ্যান্টিজেনই থাকে না, তখন তারা বলছেন কোনো অ্যান্টিজেন যেহেতু নাই আমরা শূন্য লিখি, শূন্য মিন্স ও গ্রুপ, ঠিক আছে?
তাহলে তারা সেটাকে নাম দিয়েছেন ও ব্লাড গ্রুপ। আরেকটা জিনিস একটু মনে করে দিই, অ্যান্টিজেনকে আমরা লিখি ক্যাপিটাল লেটার দিয়ে, বড় হাতের ইংরেজি অক্ষর দিয়ে, আর অ্যান্টিবডিকে সাধারণত আমরা ছোট হাতের ইংরেজি বর্ণ দিয়ে লিখি অথবা আলফাবেটে দিয়েও লিখতে পারি। ঠিক আছে, সেটা আমি একটু পরে দেখাবো। তো এখন দেখো তাহলে অ্যান্টিজেন পাইলাম, অ্যান্টিজেনের নাম অনুসারে ওনারা আসলে ব্লাড গ্রুপটা করে ফেলছেন কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে। ঠিক আছে, তো এ অ্যান্টিজেন থাকলে এ গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি গ্রুপ, এ বি দুটোই যদি অ্যান্টিজেন থাকে, এ বি গ্রুপ কোনো অ্যান্টিজেন নেই জিরো, তাহলে শূন্য গ্রুপ মানে ও গ্রুপ। কথা বুঝে গেছে? আচ্ছা আসো এবার অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কে থাকবে এটা একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করার আগে একটু একটু বেসিক একটা কথা বলি যে সাপোজ তোমার ব্লাড গ্রুপ এ, তাহলে ব্লাড গ্রুপ যদি এ হয়, এ অ্যান্টিজেন তোমার আরবিসিতে আছে, তো অ্যান্টিজেন তো শত্রু, শত্রুকে মারার জন্য অবশ্যই অ্যান্টিবডি লাগবে। তো তোমার শরীরে কোন অ্যান্টিবডিটা তৈরি হবে? মনে রাখবা এ অ্যান্টিজেনের জন্য একটা অ্যান্টিবডি, অ্যান্টিবডিগুলো এভাবে থাকে অ্যান্টি এ, অথবা আমরা এটাকে শর্টকাটে লিখি কি স্মল এ, অ্যান্টিবডিগুলোর নাম। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদেরকে এখান দিয়ে একটু করে দেখাই, অ্যান্টিবডি, অ্যান্টিবডিগুলো হচ্ছে এরকম এ, অথবা এটাকে আমরা লিখতে পারি অ্যান্টি এ। বি, আমি বলছিলাম অ্যান্টিবডিগুলোকে স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর দিয়ে লিখি, তাহলে অ্যান্টি বি মানে এই এ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টি এ, বি অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টি বি, বাকিগুলো তো দরকার নেই, অ্যান্টি এ বি আছে ও থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটু আমরা যদি মনে রাখি, দেখো এখন এ অ্যান্টিজেন তোমার দেহে আছে, চিন্তা করো তোমার দেহে যদি অ্যান্টি এ থাকে, তাহলে তোমার সবগুলা আরবিসিতে এ অ্যান্টিজেনটা আছে, তাহলে তোমার সবগুলা পুরো দেহেই যদি অ্যান্টি এ থাকে মানে অ্যান্টিবডি এ থাকে, তাহলে এ তো এ কে চিনবে, চিনে কি করবে, এ এর সাথে রিঅ্যাকশন করে ফেলবে, অ্যান্টিবডি আসা মাত্রই অ্যান্টিজেনকে মারা শুরু করবে, সহজ হিসাব। ঠিক আছে, দেখা মাত্রই মায়ের, কিছুদিন আগে তোমার দেখছিলাম না লকডাউনে যখন মানুষ বাইরে বাইরের সাথে সাথেই লাঠি পিটে চলছে পুলিশের হুলস্থুল মাইক। ঠিক আছে, ঠিক সেম এখানেও যদি আসে এ কে দেখে সাথে সাথে মাইক দিবে। আবার বি, বি অ্যান্টিজেন যুক্ত গ্রুপে যদি বি থাকে অ্যান্টিবডি, এ দেখার সাথে সাথে মাইক দিবে। মাইক মানে কি, এখানে এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করে একটা, এটাকে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন বা অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া। এটা আমি দশম অধ্যায়ে মানব জীবনের প্রতিরক্ষায় পড়াবো। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করার ফলে আলটিমেটলি যেটা হয়, আরবিসিতেই তো অ্যান্টিজেনগুলো থাকে, তখন আরবিসিতেই যে যদি রিঅ্যাকশনগুলো হয় তার বিসিতেই ধ্বংস হয়ে যায়। দেখো এখন তোমার শরীরে প্রত্যেকটা আরবিসি যদি ধ্বংস হয় তুমি তো আর বাঁচতেছো না, কারণ মানুষের শরীরে সবচেয়ে বেশি রক্তকণিকার মধ্যে থাকে আরবিসি। তাহলে আরবিসি যদি সবগুলো ধ্বংস হয়ে যায় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে, তাহলে তুমি বাঁচতেছো না। তো এই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা কি হবে, যে ভাইয়া এতক্ষণ ধরে যে বলছেন গ্রুপগুলো তো মোটামুটি বুঝলাম, এবার বলেন দেখি যে অ্যান্টিজেনের জন্য কোন অ্যান্টিবডি থাকবে, কোন অ্যান্টিজেনের জন্য কোন অ্যান্টিবডি থাকবে, এটা আমরা কিভাবে নির্ণয় করব। আসো সেটা একটু তোমাদেরকে বলি। সাপোজ আগে আমরা ব্লাড গ্রুপ লিখি, রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ হচ্ছে এ বি, এ বি ও, কিসের উপর ভিত্তি করে, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। আরবিসিতে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপ লেখা হয়েছে। আচ্ছা, তো দেন আমরা লিখব কি কি অ্যান্টিজেন আছে। আচ্ছা, এই রক্তের গ্রুপে যদি এই অ্যান্টিজেন থাকে তার কি অ্যান্টিবডি এখানে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা জিনিস আগে একটু জানি, দেন আমরা পরবর্তী স্টেপে যাব। সাপোজ ধরো অ্যান্টিজেনের উপর ভিত্তি করে যদি ভাগ করা হয়েছে, এ রক্তের গ্রুপ অবশ্যই এ অ্যান্টিজেন, বি রক্তের গ্রুপে অবভিয়াসলি বি অ্যান্টিজেন, এ বি রক্তের গ্রুপে অবভিয়াসলি এ বি দুটো অ্যান্টিজেন আছে। ও মানে কোন অ্যান্টিজেন যদি না থাকে তাহলে জিরো, কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই, ক্রস। তাহলে তুমি অ্যান্টিজেন এখানে জিরো না লিখে লিখতে পারো ক্রস, মানে কোনো অ্যান্টিজেন নাই ও গ্রুপটার ক্ষেত্রে। আচ্ছা আসো যদি এরকম করে আমরা মনে রাখি
দেন আমরা এখন অ্যান্টিবডি দেখি। অ্যান্টিবডিগুলো কি দেখো, একটু খেয়াল করো। অ্যান্টিজেন এ, তাহলে অ্যান্টিবডি কি থাকবে? যদি তুমি লিখো এখানে স্মল এ, তাহলে স্মল এ তো ক্যাপিটাল এ কে সাথে সাথেই চিনলো। ক্যাপিটাল এর অ্যান্টি তো হচ্ছে স্মল এর, সাথে সাথে তাকে মারবে, মেরে পুরো দেহের ব্লাড ক্লট করে ফেলবে, তাহলে মানুষটা মৃত। তাহলে করা যাবে না। যার অ্যান্টিজেন এ ক্যাপিটাল এ, তার অ্যান্টিবডি থাকে স্মল বি, এটাই প্রকৃতির নিয়ম। যার অ্যান্টিজেন ক্যাপিটাল বি, তার অ্যান্টিবডি থাকে স্মল এ। ঠিক আছে? তো দেখো তাহলে এ তো আর একে চিনতেছে না, আলটিমেটলি এ কার মারবে না। ঠিক আছে? আবার যাদের দুইটাই অ্যান্টিজেন আছে, এখন এই ক্ষেত্রে তুমি যদি কোনো একটা অ্যান্টিবডিও যদি দিয়ে দাও, তাহলে এ তো একে চিনতেছে, মারি ফেলবে সাথে সাথে, তার মানে এর কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না, এ বি ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই। আরেকটা হইলো ওতে তো কোনো অ্যান্টিজেনই পাইলাম না, কোনো অ্যান্টিজেনই নেই, তার মানে দুইটা অ্যান্টিবডি দিয়ে দিই, সমস্যাটাই, দুইটা অ্যান্টিবডি ওর দেহে আছে, কোনো অ্যান্টিজেন যেহেতু নেই, কোনো রিঅ্যাকশন নিতে হবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সচরাচর, এটা হচ্ছে সচরাচর মানুষের দেহের রক্তের মধ্যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির ক্রিয়া প্রতিক্রিয়া। এখন একটা জিনিস খেয়াল করো, যদি বি গ্রুপের রক্ত এ গ্রুপকে দেওয়া হয়, বি গ্রুপের রক্ত এ গ্রুপকে দেওয়া হয়, তাহলে বি গ্রুপের অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই এ গ্রুপে যাবে। এখন দেখো, এই গ্রুপে অলরেডি এ অ্যান্টিজেন স্মল বি অ্যান্টিবডি আছে, তো বি গ্রুপের বি অ্যান্টিজেনটা এখানে যাক গেল, আবার বি গ্রুপের অ্যান্টিবডিও তো গেল। একটা জিনিস খেয়াল করো, বি গ্রুপটা যখন এ গ্রুপকে দিল, তখন বি গ্রুপের এটাকে, বি গ্রুপের যে অ্যান্টি এ, সে এ গ্রুপের ক্যাপিটাল এ কে পেয়ে গেল যখন রক্ত দিলাম আর কি, সাপোজ যদি দিই, তাহলে এ কে চিনে ফেললো, রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে জমাট বাঁধাবে। আবার এই গ্রুপে তো কোনো অ্যান্টিজেন বি ছিল না, এখন তুমি যখন বি গ্রুপ থেকে রক্ত এই গ্রুপে দিবা, বি গ্রুপের রক্ত এই গ্রুপে দিবা, তখন বি গ্রুপের বি অ্যান্টিজেন তো যাচ্ছে এখানে, আলটিমেটলি অ্যান্টি বি তাকে চিনছে, এই রক্ত জমাট বাঁধার আলটিমেটলি দাতার দেহে, সরি যে গ্রহণ করছে গ্রহিতা, এই গ্রুপটা যেটা গ্রহিতা সেটা বি গ্রুপের রক্ত গ্রহণ করছে, গ্রহিতার রক্ত সাথে সাথে সবগুলো রক্ত ক্লট হবে, রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে আরবিসি ভেঙে ফেলবে, আরবিসি ভেঙে ফেলে হিমোগ্লোবিন জমাই ফেলবে, হিমোগ্লোবিন জমানো মানে রক্তগুলো জমাট বেঁধে যাওয়া। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এই যে এ গ্রুপটা যিনি গ্রহিতা তিনি মারা যাবেন। ঠিক আছে? তাহলে মৃত, ওর তো আর ক্ষতি হচ্ছে না, ওর তো কোনো সমস্যা নেই। ঠিক আছে? যে দিচ্ছে তার তো কোনো ঝামেলা নেই। তাহলে এই জিনিসগুলো ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে একটু আমাদের সচেতন থাকতে হয়। ঠিক আছে? আচ্ছা, আসো আরো একটা জিনিস আমরা একটু দেখি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কাদেরকে দিতে পারে, কাদের থেকে নিতে পারে, এটা একটু মাথায় রাখি আমরা। কাদের দিতে পারে, আসলে আমরা একটু শর্টকাটে লিখবো, দিতে পারে মানে দান করবে। কোন গ্রুপ কাকে দান করতে পারে? নিতে পারে মানে কাদের থেকে তারা রক্ত নিয়ে নিতে পারে। তাহলে এই দুইটা আমাদের নতুন হেডলাইন। তো আসো ফার্স্ট অফ অল আমি যে এই জিনিসটা একটু মুছে দিই। সাপোজ এই সিচুয়েশনটা আছে, সিচুয়েশন এখন এরকম, তো কাকে দিতে পারবে, কার থেকে নিতে পারবে, জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি। সর্বপ্রথম চিন্তা করার আগে একটু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীতে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিভার, ডোনার মিন্স দাতা, ইউনিভার্সাল ডোনার সার্বজনীন দাতা, ইউনিভার্সাল রিসিভার সার্বজনীন গ্রহিতা, দুটো রক্তের গ্রুপ আছে, এগুলো একটু আমরা আগে ডিনোট করে ফেলি। ইউনিভার্সাল ডোনার যে গ্রুপটা, সেই গ্রুপটা হইল মানে সার্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার অথবা সার্বজনীন দাতা যে গ্রুপটা, সেই গ্রুপটা হলো ও গ্রুপ। এবং ইউনিভার্সাল রিসিভার সার্বজনীন গ্রহিতা যে গ্রুপটা, সার্বজনীন গ্রহিতা যে গ্রুপটা, সেই গ্রুপটা হলো এবি গ্রুপ। তাহলে এবি গ্রুপকে ইউনিভার্সাল রিসিভার ও গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলতেছি আমরা। কেন ভাইয়া, কেন বলতেছেন? ঠিক আছে, কারণটা একটু আমরা বিবেচনা করি। আমি এ বির ক্ষেত্রে যদি এ বি কে দিয়ে দাও অথবা বি এ কে দিয়ে দাও, একজনের অ্যান্টিজেন অ্যান্টিবডি আরেকজনের দিয়ে চলে যাবে, আলটিমেটলি
চিনে যাবে, চিনি গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশনে সে মানুষটা বেঁচে থাকবে না, সে মানুষটা মারা যাবে। এতটুকু তোমরা আশা করি বুঝে ফেলছো। এখন আসলে দেখি এদের ক্ষেত্রে কি সমস্যাটা হবে। আচ্ছা, সমস্যাটা হওয়ার আগে দিতে পারে নিতে পারে এটা একটু দেখে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, এ গ্রুপকে তো দিতেই পারবে, তাহলে এ গ্রুপকে দিতেও পারে, এ গ্রুপ থেকে নিতেও পারে, এটা স্বাভাবিক, এটাতে কোনো কনফিউশন নাই। এ গ্রুপ আর কাকে দিতে পারবে? যে সবার থেকে নিতে পারবে। এ গ্রুপ আর কাকে দিতে পারবে? যে সবার থেকে নিতে পারবে। সবার থেকে নিতে পারে যে, তাদেরকে আমরা বলি সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি। তার মানে এবি কে এ গ্রুপ দিতে পারবে। আচ্ছা, এই গ্রুপ কার থেকে নিতে পারবে? যে সবাইকে দিতে পারে, ঠিক আছে? সবাইকে দিতে পারে মানে সার্বজনীন দাতা। সার্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপ, তার মানে এ গ্রুপ নিতে পারবে ও গ্রুপ থেকে। এতটুকু আমরা আশা করি বুঝছি। তারপর আমরা বি এর ক্ষেত্রেও ঠিক সেম দেখবো। বি কে তো দিতেই পারবে, বি থেকে নিতেই পারবে। আবার দিতে পারবে কাকে? যে সবার থেকে নিতে পারবে। সবার থেকে নিতে পারে কে? সার্বজনীন গ্রহীতা এ বি। নিতে পারবে কার থেকে? যে সবাইকে দিতে পারবে। সবাইকে দিতে পারে কে? সার্বজনীন দাতা ও। এতটুকু পর্যন্ত আমরা আমাদের কনফিউশন ক্লিয়ার। দেন আমরা যদি এ বির ক্ষেত্রে দেখি, এ বি দিতে পারে কাকে কাকে দিতে পারবে? দিতে পারে, ও গ্রহীতা কিন্তু গ্রহণ করবে, কিন্তু সবাইকে কিন্তু দিতে পারবে না। তাহলে এ বি দিবে শুধু এ বিকে, এ বি দিবেই শুধু এ বিকে, বাট নিবে কার থেকে? নিবে সবার থেকে। কেন? সার্বজনীন গ্রহীতা, ঠিক আছে? তাহলে গ্রহীতা সবার থেকে গ্রহণ করতে পারবে, সে সবার থেকে ব্লাড গ্রহণ করতে পারবে। তাহলে নিতে পারে এ থেকে, বি থেকে, এ বি থেকে তো নিতে পারবেই, তার নিজের গ্রুপ থেকে তো সে নিতে পারবেই, আর একটা হলো ও থেকেও নিতে পারে, ঠিক আছে? এবার আসো আমরা সার্বজনীন দাতার ক্ষেত্রে হিসাব করি। সার্বজনীন দাতার ক্ষেত্রে সে দিতেও পারে নিতেও পারে, তো তার নিজের গ্রুপ থেকে দিতেও পারবে নিতে পারবে। দিতে পারবে কাকে? দাতা যেহেতু, তাহলে সবাইকে তো দিতে পারবে। তাহলে সে দিতে পারে কাকে? দিতে পারে সবাইকে, এ বি, এ বি ও। বাট নিতে পারে কার থেকে? শুধু ও তার নিজের থেকেই নিতে পারে। তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে এই বক্সটা পরীক্ষাতে অনেকবার আসছে এ পর্যন্ত। এই বক্সটা একটু তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের জন্য সহজ। আমি একটু আরেকবার রিপিট করে দিই জিনিসটা। রক্তের গ্রুপ এ বি এ বি ও, এ বি এ বি ও, এই রক্তের গ্রুপকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে। মানুষের রক্তের আরবিসিতে অ্যান্টিজেন নামক একটা প্রোটিনের উপস্থিতির উপর লক্ষ্য করে তিনি এই রক্তের গ্রুপটা আবিষ্কার করছেন। এই অ্যান্টিজেন যদি থাকে, অ্যান্টিজেন হচ্ছে শত্রু, সোজা হিসেবে শত্রু, সেই শত্রুটাকে মারার জন্য আমাদের দেহে কিছু অ্যান্টিবডি, সৈনিক লাগবে। সেই সৈনিকগুলোও কিন্তু আমাদের দেহে থাকে। সেগুলো আমরা যদি বিবেচনা করে একটু দেখি, এই যে এ বি এ বি ও, এই রক্তের গ্রুপটাকে বলা হয় এ বি ও ব্লাড গ্রুপ বা ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ, কারণ এটার আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার। তাহলে এ বি ও ব্লাড গ্রুপ বা কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ অনুসারে অ্যান্টিজেন যদি এ থাকে তাহলে রক্তের গ্রুপ এ, অ্যান্টিজেন বি থাকলে রক্তের গ্রুপ বি, এ বি থাকলে এ বি, কোনো অ্যান্টিজেন না থাকলে রক্তের গ্রুপ জিরো মানে ও। তো অ্যান্টিজেন যার এ আছে তার অ্যান্টিবডি কিন্তু এ থাকবে না, কারণ অ্যান্টিবডি মানে হচ্ছে সেই অ্যান্টিজেনকে মারার জন্য একটা সৈনিক, তার অ্যান্টিজেন থাকতে হবে বিপরীত। এখন তুমি যদি দাও হ্যাঁ ভাইয়া এখানেও এ দিব, এ আছে ওর, তাহলে এই এ এর সাথে রিঅ্যাকশন করবে। অ্যান্টিবডি যখনই তার চেহারার সেম চেহারার অ্যান্টিজেনকে পাবে তাকে মারবে, মাইরে ফেলবে। মাইরে ফেলা মানে কি? অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে আরবিসি সব ধ্বংস হয়ে যাবে। কেন? আরবিসি থাকে অ্যান্টিজেনে। কথা ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার অ্যান্টিবডি থাকতে হবে উল্টা মানে বি, তাহলে রিঅ্যাকশন হবে না। আবার বি এর ক্ষেত্রেও উল্টা অ্যান্টিবডি। এখন যেহেতু এ বি ব্লাড গ্রুপে এ বি দুটোই অ্যান্টিজেন আছে, তাহলে মাথায় রাখতে হবে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না, যে কোনো একটা থাকলেই রিঅ্যাকশন হয়ে যাবে। আবার রক্তের গ্রুপ ও, ও রক্তের গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নেই, আমরা আগে থেকে বলে দিচ্ছি, তার মানে দুইটা অ্যান্টিবডি থাকতে হবে। এখন কাকে দিতে পারবে কাকে নিতে পারবে? সহজ হিসাব যদি এই সূত্রটা একটু মনে রাখি, সার্বজনীন গ্রহীতা ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বে এই বি গ্রুপটা সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে এবং ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বে ও গ্রুপের সবাইকে রক্ত দিতে পারে। তাহলে এই সার্বজনীন গ্রহীতা, এই সার্বজনীন দাতা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এই অনুসারে তোমরা একটু তুলনা করবে। দিতে পারে এই গ্রুপটা কাকে কাকে দিতে পারবে? একে তো দিতে পারবে, এর থেকেও নিতে পারবে, কারণ ও এই গ্রুপ। পাশাপাশি এই গ্রুপটা আর কাকে দিতে পারবে? এই গ্রুপটা তাকে দিতে পারবে যে সবার থেকে নিতে পারবে। সবার থেকে নিতে পারে কি? সার্বজনীন গ্রহীতা। তার মানে এই গ্রুপটা দিতে পারবে এবি কে, আবার নিতে পারে কার থেকে? যে সবাইকে দিতে পারবে। সবাইকে দিতে পারে কে? ও গ্রুপ, তাই নিতে পারবে ও গ্রুপ থেকে। সেম ক্ষেত্রে বি গ্রুপের ক্ষেত্রেও একই, এ বি গ্রুপের ক্ষেত্রে নিতে পারে মানে
নিতে পারবে কেন? কারণ সে সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা সবার থেকে নিতে পারবে, তাহলে সবার গ্রুপটা আমি লিখে দিলাম। আবার ও গ্রুপের ক্ষেত্রে দিতে পারে সবাইকে কিন্তু দিতে পারবে, কারণ সে সার্বজনীন দাতা, তার মানে সে সবাইকেই দিতে পারলো। আর নিতে পারলো শুধু ও থেকে। কথা কি ক্লিয়ার? এই বক্সটা মোটামুটি আশা করি আমরা বুঝলাম। এখন আমাদের রক্তের গ্রুপে আমরা সচরাচর দেখি যে তোমাদের মনে কনফিউশন আসতে পারে যে ভাইয়া একটু কনফিউশন আমি দূর করে দিই, কনফিউশন ক্লিয়ারিং একটা কনসেপ্ট বলতেছি। দেখো, ও সার্বজনীন দাতা, ওরটা বুঝাইলে এবিটাও বুঝবা। দাতা বলতে সে সবাইকে দিতে পারে। আচ্ছা, এখন তাহলে আপনি একটা হিসাব দেখান। ও সাপোজ এই গ্রুপকে দিচ্ছে, ঠিক আছে? সার্বজনীন দাতা এই গ্রুপকে দিচ্ছে, তাহলে ওর হচ্ছে তোমার সার্বজনীন দাতা, মানে সবাইকে সে দিতে পারবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। সাপোজ ও দিচ্ছে এ কে। এখন ওর ক্ষেত্রে আমরা জানি কোন অ্যান্টিজেন নেই, নো এজি, অ্যান্টিজেন এ বি, অ্যান্টিবডি দুইটাই আছে, ঠিক আছে? তাহলে এটা ওর ক্ষেত্রে আমরা জানি। এখন আসো এ গ্রুপকে দিচ্ছে। এ গ্রুপের ক্ষেত্রে কি থাকে? এ গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন থাকে, স্মল বি অ্যান্টিবডি থাকে। এটা হচ্ছে তার অ্যান্টিজেন আর স্মল বিটা হচ্ছে তার অ্যান্টিবডি। এদের পর্যন্ত আমরা জানি। এখন আসো, তো যখন ব্লাড ট্রান্সফিউশন হয়, সাধারণত এক ব্যাগ ব্লাড ট্রান্সফিউশনে 450 ml 450 মিলিলিটার ব্লাড ট্রান্সফিউশন, মানে একটা মানুষকে 450 মিলিলিটার ব্লাড দেয় বা নেয়, ঠিক আছে? কিন্তু আমাদের দেহে কিন্তু টোটাল 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, 5 to 6 লিটার। আচ্ছা, একটু খেয়াল করি। সাপোজ ও সবাইকে দিতেছে, এখন ও একে দিতেছে। একে যখন দিবে, ওর কিন্তু কোনো অ্যান্টিজেন নেই। যেহেতু অ্যান্টিজেন নেই, এটা একটা সুযোগ সুবিধা, অ্যান্টিবডি মারার জন্য অ্যান্টিজেনকে পাইতেছে না, তাহলে ও গ্রুপটা সেফ আছে। আবার একে যখন দিবে, এতে কিন্তু একটা ক্যাপিটাল অ্যান্টিজেন আছে। কোশ্চেন এটা তোমাদের মনে মাথায় আসবে যে ভাইয়া তাহলে এখান থেকে তো অ্যান্টিবডি এটা যাচ্ছে, এ কি ক্যাপিটাল এ কি চিনবে না? অবভিয়াসলি চিনবে, কেন চিনবে না? না চিনার তো কোনো কথা নেই। চেহারা তো মিল পাই গেছে, চেহারা মিল পাইলে তো চিনবেই, ঠিক আছে? তোমার বউ যদি একটা মেলায় হারায় যায়, যদি তুমি তাকে প্রকৃতভাবে ভালোবাসো, তুমি তোমার বউকে খুঁজে বের করবাই। সেটা যেমন তেমন করে হোক, অ্যানাউন্সমেন্ট করে হোক, দরকার হলে তোমার কিছু পার্সোনাল সাইনও থাকতে পারে, সাইন দিয়ে হোক, তোমার কিছু পার্সোনাল ডাকও থাকতে পারে, ডাক দিয়েও হোক, তুমি কিন্তু খুঁজে বের করবে, ঠিক আছে? তো এও একে কিন্তু চিনে ফেলছে। যখন চিনে ফেলবে, এই যে কিছু পরিমাণ ব্লাডের রিঅ্যাকশন হবে, মানে কিছু পরিমাণ অ্যান্টিজেন অ্যান্টিবডি যখনই ও গ্রুপ এ গ্রুপকে দিবে, কিছু পরিমাণ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কিন্তু হবেই হবে, অবভিয়াসলি হবে। তীর চিহ্নটা হবে উল্টা এদিকে। কেন? কারণ অ্যান্টিবডি অ্যান্টিজেনকে চিনছে, মারা শুরু করবে, রিঅ্যাকশন করা শুরু করবে। যখন রিঅ্যাকশন হবে, তখন আগে তোমার মনে হতে পারে তাইলে ভাইয়া ক্লট হয়ে যাচ্ছে না? যদিও ক্লট হয়, বেশি কিন্তু ক্লট হচ্ছে না। একটা কথা চিন্তা করো, ট্রান্সফিউশন হয় 450 ml এর, তোমার সারা দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, তাহলে খুব অল্প অ্যামাউন্টের ট্রান্সফিউশন হচ্ছে। তাহলে কিছু সাইড ইফেক্ট দেখা যাবে, যেমন তোমার ভার্টাইগো, মাথা ঘুরাবে, ঠিক আছে? ব্লাড ট্রান্সফিউশনে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ যদি ব্লাড নেয়, এগুলো কিছু কমন জিনিস। মাথা ঘুরায়, চেস্ট টাইটনেস, বুক শক্ত হয়ে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়, হার্টবিট বেড়ে যায়। কেন? এই যে একটা কিছু সাইড রিঅ্যাকশন হবে, এই যে ও তো অ্যান্টিবডি আসেই স্মল এ, সে যখন এর ক্যাপিটাল একে চিনবে, কিছু সাইড রিঅ্যাকশন হবেই হবে, সেটাকেও এড়িয়ে যেতে পারবে না। বাট তেমন একটা গুরুত্বপূর্ণ যে বেশি ইফেক্ট, যেমন এ গ্রুপটাতে এ গ্রুপ, ও যদি স্মল এই থাকতো, তাহলে সবগুলা রক্ত জমাই ফেলতো, সেরকম কোনো রিঅ্যাকশন হবে না। সেরকম হলে তো মানুষ মৃত, সেরকম কোনো রিঅ্যাকশন হবে না। তাহলে এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। সেম ঘটনা এ বি, সার্বজনীন গ্রহীতার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে, ঠিক আছে? তাই এদেরকে বলা হয় সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা। রক্ত কিন্তু সবাইকে দিতে পারে, কেন? কোনো অ্যান্টিজেন নাই, ঝামেলাটা তাই হচ্ছে না, ঠিক আছে? আবার ওরও কোনো অ্যান্টিবডি নেই, তাই ঝামেলাটা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা এই জিনিসটা মোটামুটি বুঝলাম। এখন আসো, ভাইয়া এতক্ষণ ধরে বলতেছেন শুধু এ বি ও, এ বি ও, আপনি কি আর রক্তের গ্রুপ পান না?
রক্তের গ্রুপ এ বি ওর বাইরে আরো 13টা রক্তের গ্রুপ আবিষ্কার হয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের তেমন একটা নাম জানার দরকার নাই। আসলে এমএন রক্তের গ্রুপ আছে, আরো অনেকগুলো ছোট ছোট রক্তের গ্রুপ আছে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা রক্তের গ্রুপ হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। আরএইচ ব্লাড গ্রুপ। আসো, আরএইচ ব্লাড গ্রুপটা কি গুরুত্ব বহন করে দেখো। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টেইনার যেটা বের করছেন সেটা হচ্ছে এ বি ও ডিপেন্ডিং অন অ্যান্টিজেন ইন দি সেল মেমব্রেন অফ আরবিসি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আরবিসি সেল মেমব্রেনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে উনি রক্তের গ্রুপগুলো করছেন। এখন কি আমরা এবিও পাই? আমরা বলি বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। নেগেটিভ পজিটিভের কথা কিন্তু আমাদের অবশ্যই আসে। আসলে এবার একটু খেয়াল করি, এর দুইটা পার্ট, এ পজিটিভ, এ নেগেটিভ। বি এর দুইটা পার্ট, বি পজিটিভ, বি নেগেটিভ। এ বি এর দুইটা পার্ট, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। ও এর দুইটা পার্ট, ও পজিটিভ, ও নেগেটিভ। এরকম করে আসলে 4টা রক্তের গ্রুপ থেকে 8টা রক্তের গ্রুপ হয়ে যাচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনারের ভাগকৃত রক্তের মধ্যে। তো আসো দেখো, এই পজিটিভ নেগেটিভ গুলো আসছে কোথা থেকে? পজিটিভ নেগেটিভ গুলো আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনারেরই ভূমিকা, উনি আবিষ্কার করছেন। তো উনি 1901 সাল থেকে গবেষণা করতে 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 ওনার একটা বন্ধুকে নিয়ে গবেষণা করছেন, উইনার। তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার, ওনার একটা বন্ধুকে নিয়ে গবেষণা করছেন, উইনার। ওনারা 1940 সালে মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে মানুষের রক্তে এমন কিছু ফ্যাক্টর থাকে। ওনারা আসলে 1940 সালে মানুষের রক্ত দিয়ে রিসার্চ করেন। ওনারা রিসার্চ করছিলেন একটা বানরের রক্ত দিয়ে, পরবর্তীতে ওনারা সেটা মানুষের মধ্যে আবিষ্কার করছেন। এবং ওনারা বলছেন মানুষের রক্তে এমন একটা উপাদান থাকে যে উপাদানের কারণে মানুষের রক্তের মূল গ্রুপ যেগুলো এবিও এগুলো পজিটিভ নেগেটিভে ভাগ হয়। এটা আসলে মেইনলি আসছে আরএইচ ব্লাড গ্রুপ থেকে। এখন আসলে তাহলে আমরা একটু আরএইচ ব্লাড গ্রুপের ইতিহাসটা জানি। আরএইচ ব্লাড গ্রুপটা আসছে, আরএইচ ব্লাড গ্রুপ যেটা, এই ব্লাড গ্রুপটা আসছে একটা বানরের ব্লাড গ্রুপ থেকে। একটা বানরের ব্লাড গ্রুপ থেকে আরএইচ ব্লাড গ্রুপটা আসছে। বানরটাকে বলা হয় রেসাস বানর। রেসাস মানকি, আমি একটু ইংরেজিতে লিখি, এই বানরটার নাম রেসাস, RHESUS, রেসাস মানকি। তার বৈজ্ঞানিক নাম যেটা, সে বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে ম্যাকাকা মুলাট্টা। তার বৈজ্ঞানিক নামটা হচ্ছে ম্যাকাকা মুলাট্টা, এই বানরটার বৈজ্ঞানিক নাম। এই যে RH রেসাস মানকি, এই রেসাস মানকির দেহে কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার 1940 সালে একটা ফ্যাক্টর আবিষ্কার করছেন। কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার 1940 সালে একটা ফ্যাক্টর আবিষ্কার করছেন। সেই ফ্যাক্টরটার ওনারা নামকরণ করছেন RH ফ্যাক্টর। RH ওয়ার্ডটা আনছেন রেসাস নামের RH থেকে, যেহেতু বানরটার উপর আবিষ্কার করছেন, রেসাস নামের RH থেকে ওনারা এই ফ্যাক্টরটা নিয়ে আনছে। এই ফ্যাক্টরটার মধ্যে ওনারা 6 ধরনের অ্যান্টিজেনের কম্বিনেশন দেখছেন। ওনারা 6 ধরনের অ্যান্টিজেনের কম্বিনেশন দেখছেন। 6 ধরনের অ্যান্টিজেনের কম্বিনেশন মানে 6 ধরনের অ্যান্টিজেনের সন্নিবেশ দেখছেন। তার মধ্যে 3 ধরনের অ্যান্টিজেন হচ্ছে ক্যাপিটাল, মিন্স প্রকট অ্যান্টিজেন, যেগুলোকে আমরা বলি মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, 3 ধরনের অ্যান্টিজেনকে ওনারা বলছেন প্রকট অ্যান্টিজেন। সেগুলো হচ্ছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। বাকি 3 ধরনের অ্যান্টিজেনকে ওনারা বলছেন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, স্মল সি, স্মল ডি, স্মল ই। এই 6 ধরনের অ্যান্টিজেনের কম্বিনেশন ওনারা RH ফ্যাক্টরের মধ্যে দেখছেন। ঠিক আছে, তো এই যে বড় হাতের লেটারগুলোকে ওনারা বলছেন মেন্ডেলীয় প্রকট অ্যান্টিজেন, প্রকট AG।
ছোট হাতের যে লেখাগুলো ওগুলোকে ওনারা বলছেন প্রচ্ছন্ন এজি। আসো, এই যে এখন কথা হইল, এই যে প্রকট এজি মানে প্রকট অ্যান্টিজেন গুলো যেই মানুষের দেহে থাকবে, প্রকট অ্যান্টিজেন গুলো যেই সব মানুষের দেহে থাকবে তাদের রক্তের গ্রুপ পজিটিভ। লাইক জিনিসটা হচ্ছে এমন, প্রকট অ্যান্টিজেন লাইক কম্বিনেশনটা এমন, ধরো সি ডি ই অথবা স্মল সি ক্যাপিটাল ডি স্মল ই অথবা স্মল সি স্মল ডি স্মল ই। তো ক্যাপিটাল কিন্তু আছে, দেখো ক্যাপিটাল আছে, মানে প্রকট জিন আছে। প্রকট জিন থাকলেই এই বৈশিষ্ট্য প্রকট, এবং এই মানুষটাকে বলা হবে আর এইচ পজিটিভ মানুষ, অথবা এটাকে এভাবেও লেখা হয় আর এইচ পজিটিভ মানুষ। তাহলে তার রক্তের গ্রুপ পজিটিভ, লাইক এ পজিটিভ, লাইক বি পজিটিভ, লাইক এ বি পজিটিভ, লাইক ও পজিটিভ। আবার যদি এরকম হয় প্রচ্ছন্ন, ধরো তিনটে ক্যাপিটাল স্মল সি স্মল ডি স্মল ই, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি থাকে, প্রকট থাকলে, প্রকট জিন থাকলে কিন্তু প্রকট বৈশিষ্ট্য চলে আসবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি থাকে, তিনটাই যদি ছোট থাকে, তিনটাই যদি ছোট জিনের ছোট অ্যান্টিজেনের কম্বিনেশন হয়, তাহলে সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে লেখা হয়, যাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে তাদেরকে নেগেটিভ ব্লাড গ্রুপ লেখা হয় অথবা আরএইচ নেগেটিভ। তো আরএইচ নেগেটিভ তো আমরা এখানে পাইলামই, নেগেটিভ 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 নেগেটিভ। পৃথিবীতে কিন্তু প্রকট জিনের মানে এই আরএইচ ফ্যাক্টরের 6 ধরনের জিনের মধ্যে কম্বিনেশন, যেগুলো কম্বিনেশনগুলোর মধ্যে প্রকট জিনটা প্রায় মানুষেরই থাকে। এজন্য পৃথিবীতে বেশিরভাগই হচ্ছে পজিটিভ রক্তের গ্রুপ, নেগেটিভ রক্তের গ্রুপ খুব কম, রেয়ার। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি দেখি সবসময় কিন্তু কম্বিনেশন গুলো করবে সিডিই একসাথে থাকতে হবে, কখনো এরকম হবে না লাইক সিসিডি সিডিডি অথবা সিসিই, এরকম কোনো কম্বিনেশন মানে দুইটা একসাথে থাকতে পারবে না। এরকম কম্বিনেশন হলে রং, পরীক্ষাতে আসে নিচে কোন কম্বিনেশনটি সঠিক, এরকম কম্বিনেশন গুলো রং, দুইটা একসাথে থাকতে পারবে না, তিনটে জিনই আলাদা থাকতে হবে। ঠিক আছে, তার মধ্যে প্রকট জিন মানে ক্যাপিটাল লেটার থাকলে সেটা প্রকট বৈশিষ্ট্য আরএস পজিটিভ, পজিটিভ রক্তের গ্রুপ। যদি তিনটাই স্মল থাকে তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আরএস নেগেটিভ, নেগেটিভ ব্লাড গ্রুপ। ঠিক আছে, তো আরএইচ ফ্যাক্টরটা সম্পর্কে আমরা জানলাম। আরএইচ ফ্যাক্টরটা নিয়ে একটু রিপিট করি। আমরা যে পজিটিভ নেগেটিভ রক্তের গ্রুপ করি, পজিটিভ নেগেটিভ রক্তের গ্রুপ করার জন্য আসলে 1901 সালে এবি ও এই ব্লাড গ্রুপগুলো আবিষ্কার করার পরে কার্ল ল্যান্ডস্টাইন আরো গবেষণা করতে 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 এমন একটা ফলাফলে ওনারা, ল্যান্ডস্টাইনার ও উইনার 1940 সালে এমন একটা ফলাফল উন্নীত হয়েছেন যে ওনারা দেখতে পাইলেন যে মানুষের রক্তে এ বি ব্লাড গ্রুপ মানে এ বি অ্যান্টিজেন ছাড়াও আরো একটা স্পেশাল ফ্যাক্টর থাকে। এটা ওনারা গবেষণা করছেন মানুষের রক্তে, এটা ওনারা গবেষণা করছেন একটা বানরের রক্তে। বানরটার নাম, বানরটাকে রেসাস মানকি বলা হয়, রেসাস বানর, বৈজ্ঞানিক নাম ম্যাকাকা মুলারটা। এই বানরটার উপর ওনারা অ্যানালাইসিস করে একটা আরএইচ ফ্যাক্টর পাইছেন বানরটার দেহে, যে ফ্যাক্টরে 6 ধরনের জিনের কম্বিনেশন আছে। তার মধ্যে 3টা জিন প্রকট, যাদেরকে আমরা মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্য বলি। এই 3টা হচ্ছে যে প্রকট অ্যান্টিজেন, আর এই 2টা যেগুলো স্মল মানে ছোট হাতের অ্যান্টিজেন তাদেরকে আমরা বলি প্রচ্ছন্ন অ্যান্টিজেন। তাহলে মেন্ডেলীয় প্রচ্ছন্ন, মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্য আসতেছে। এখন কম্বিনেশন হবে এরকম, কম্বিনেশনের মধ্যে যদি একটাও প্রকট অ্যান্টিজেন থাকে, লাইক এখানে একটা প্রকট অ্যান্টিজেন, যদি একটা প্রকট অ্যান্টিজেন থাকে তাহলে আমরা বুঝে নিব সেই রক্তের গ্রুপটা পজিটিভ, আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ, অর্থাৎ এ পজিটিভ, বি পজিটিভ, সি পজিটিভ, ডি পজিটিভ, রক্তের গ্রুপটা মানে পজিটিভ হবে। তাহলে আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে যদি পজিটিভ কম্বিনেশন থাকে, আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে আরএইচ ফ্যাক্টরটার মধ্যে যদি আমাদের প্রকট বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে পজিটিভ হবে। আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে যদি কোনো প্রকট বৈশিষ্ট্য না থাকে, সবগুলোই প্রচ্ছন্ন থাকে, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে সব নেগেটিভ রক্তের গ্রুপগুলো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ নিয়ে মূল কথাবার্তা। তো আমাদের মানকিটার বৈজ্ঞানিক নামটা একটু মনে রাখতে হবে। এবার আমরা একটাই জিনিস খেয়াল করি, আরএইচ ফ্যাক্টরের কিছু জটিলতা আছে, মানে কিছু কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশনগুলো কি কি? ঠিক আছে, কমপ্লিকেশনগুলো আমরা একটু দেখব।
আসো প্রবলেমস অফ আরএইচ ফ্যাক্টর কি কি প্রবলেম হয়? একটা হচ্ছে কমপ্লিকেশন, complication in blood transfusion, and the other one is complication in pregnancy. দুটো কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন গুলো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড এক্সামিনেশন আসে বিশেষ করে প্রেগন্যান্সিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আসলে কমপ্লিকেশন মানে জটিলতা, কমপ্লিকেশন মিন্স জটিলতা। তাহলে প্রবলেমস অফ আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টর যেটা আমাদের দেহে আছে এর দ্বারা কি কি ধরনের জটিলতা হতে পারে? দেখো সবসময় যখন রক্ত ট্রান্সফিউশন করা হয়, ব্লাড ট্রান্সফিউশন করা হয়, তোমরা সবাই শুনছো একজন আরেকজনকে ব্লাড দেয়, রক্ত দেয়। রক্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুধু হ্যাঁ আমার রক্ত গ্রুপ বি পজিটিভ, ওর রক্ত গ্রুপ বি পজিটিভ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল না। কিন্তু এগুলো ক্রস ম্যাচ করা হয়, রক্তগুলো দাতা থেকে রক্তটা নিয়ে সেটাকে ক্রস ম্যাচ করা হবে, রক্ত ঠিক আছে নাকি, ড্রাগ আছে নাকি, রক্তের অ্যান্টিজেন অ্যান্টিবডি কেমন, রক্তটাকে টেস্ট করো আসলেই বি পজিটিভ নাকি। সেই রক্তের মধ্যে তোমার অনেক ধরনের কমপ্লিকেশন যায়, তোমার এইডস এর জীবাণু আছে নাকি, এইচআইভি আছে নাকি, লাইক তোমার সাইটোমেগালোভাইরাস কোনো ধরনের ভাইরাস আছে নাকি, কোনো ব্যাকটেরিয়া আছে নাকি, অনেক কিছু দেখে এরপরে সেটা গ্রহীতাকে দেওয়া হয়। এমনি এমনি রক্ত নিল, রক্ত দিয়ে দিল, এরকম কিন্তু কখনোই ঘটে না, ঠিক আছে? ক্রস ম্যাচ একটা ওয়ার্ড আছে, এটা সবসময় রক্তের ট্রান্সফিউশনের ক্ষেত্রে করা লাগে। আচ্ছা আসো দেখি, তো আমরা এখানে দেখি যখন আমরা রক্ত একজনকে দিব বা একজন থেকে নিব তখন কিছু কমপ্লিকেশন হতে পারে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে, রক্ত আদান প্রদানের ক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে। কি জটিলতা? এটা যদি একটু আমরা দেখি আরএইচ ফ্যাক্টর কি প্রবলেম করে এখানে, লাইক আমরা যদি এই দুইটা মানুষ ধরি, আসো এই দুজন হচ্ছে দুজন মানুষের মধ্যে আমরা ধরে নিচ্ছি এই মানুষটা হচ্ছে আরএইচ পজিটিভ একটা মানুষ, আর এই মানুষটা হচ্ছে আরএইচ নেগেটিভ একটা মানুষ। আসো তো ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি হবে? ধরো এই যে নেগেটিভ যুক্ত মানুষটা, এই মানুষটা কোনো অ্যাক্সিডেন্ট করলো, দুর্ঘটনায় পতিত হইল, তার রক্তের প্রয়োজন, এখন বেডে হসপিটালে বেডে শুয়ে আছে, তো তার জন্য আরএইচ নেগেটিভ বা নেগেটিভ গ্রুপ পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করব? সাপোজ পজিটিভ গ্রুপের রক্ত তার দেহে ঢুকাবো, যদি পাওয়া না যায়, ইন কেস আর কি, রেয়ার কেস এগুলো। তো আমরা যদি আরএইচ পজিটিভ রক্ত তার দেহে ঢুকাই, দেখা একটা জিনিস কি হবে, আরএইচ পজিটিভ রক্তটা এই মানুষটার দেহে আসবে, তোমরা বুঝতেছো অবভিয়াসলি। আরএইচ নেগেটিভ যখন ছিল তার দেহে কোনো নর্মালি আরএইচ নেগেটিভ মানে হচ্ছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো ছিল, প্রচ্ছন্ন অ্যান্টিজেনগুলো ছিল, কোনো ধরনের অ্যান্টিবডি তখনও ক্রিয়েট হয়নি, ঠিক আছে? বাট যখনই তার দেহে আমি একটা আরএইচ পজিটিভের রক্ত ঢুকাবো, আরএইচ নেগেটিভ যে মানুষটা, এই মানুষটার ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থাটা এই আরএইচ পজিটিভ রক্তটাকে একটা জীবাণুর মতো দেখবে, অথবা আরএইচ পজিটিভের রক্তটাকে একটা শত্রুর মতো দেখবে। কে? নেগেটিভ মানুষধারী দেহের ইমিউনিটি, প্রতিরক্ষা ব্যবস্থাটা। যখনই প্রতিরক্ষা ব্যবস্থা একটা এই মানুষটার আরএইচ পজিটিভ রক্ত, লোহিত রক্তকণিকাগুলোকে জীবাণুর মতো দেখবে অথবা শত্রুর মতো দেখবে, তখনই এই মানুষটার যে ইমিউন সিস্টেম, লাইক আমি কিছুক্ষণ আগে বলছি শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট বি লিম্ফোসাইটটা একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, তো এই মানুষটার বি লিম্ফোসাইট একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলে, অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটাকে আমরা বলি আরএইচ অ্যান্টিবডি, অথবা আমরা আরেকটা নাম বলি অর অ্যান্টি আরএইচ ফ্যাক্টর, দুইটাই বলা যায়। তো
অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা কাকে মারার জন্য তৈরি হয়েছে? এই যে আরএইচ পজিটিভ যুক্ত যে লোহিত রক্তকণিকাগুলো আসলো, যখন ট্রান্সফিউশন করছে লোহিত রক্তকণিকা তো আসছে, লোহিত রক্তকণিকায় তো অ্যান্টিজেন আছে, তাহলে এই যে লোহিত রক্তকণিকাগুলো আসলো সেই লোহিত রক্তকণিকার অ্যান্টিজেনগুলোকে মারার জন্য এটা তৈরি হয়েছে। এই অবস্থায় কমপ্লিকেশন হবে, মারামারি লেগে যাবে, মারামারি লেগে গিয়ে আলটিমেটলি লোহিত রক্তকণিকা জমাট বাঁধাই ফেলাবে। এখন কথাটা হইল কতদিন পরে জমাট বাঁধাবে? সাধারণত এই আরএইচ অ্যান্টিবডিটা তৈরি হয় অনেক লং টাইম ধরে, অনেক লম্বা একটা সময় ধরে এটা তৈরি হতে থাকে, ঠিক আছে? তো সেই অবস্থায় যদি আমরা কম ট্রান্সফিউশন করি তাহলে তেমন একটা সমস্যা হবে না, কিন্তু যদি এমন হয় 2-3 ব্যাগ রক্ত দিছি পজিটিভ, তাহলে কিন্তু অনেক কমপ্লিকেশনে এই মানুষটা মারা যাবে, ঠিক আছে? এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে, আমি একটু আবার বলি, নেগেটিভ একটা মানুষ পজিটিভ একটা মানুষ থেকে রক্ত নিল, রক্ত নেওয়া মানে কি আরবিসি গুলো আসলো, আরবিসিতে পজিটিভ অ্যান্টিজেনটা আছে, তো নেগেটিভ যে মানুষটা সে তো পজিটিভ অ্যান্টিজেনকে কি হিসেবে দেখবে? শত্রু হিসেবে। কে? নেগেটিভ মানুষটার ইমিউন সিস্টেম পজিটিভ অ্যান্টিজেনটাকে শত্রু হিসেবে দেখবে। শত্রু হিসেবে যখন দেখবে সে কি করবে? তার ইমিউন সিস্টেমটা একটা অ্যান্টিবডি তৈরি করবে, যেটাকে আমরা বলি আরএইচ অ্যান্টিবডি বা অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। সে কি করবে? ওই তো পজিটিভ যে অ্যান্টিজেনগুলো আরবিসিতে আছে সে পজিটিভ অ্যান্টিজেনগুলোকে মারতে যাবে, এই অ্যান্টিবডিটা মারতে যায় এ যে পজিটিভ যত লোহিত রক্তকণিকা আসছিল সবগুলো লোহিত রক্তকণিকাকে গলায় ফেলবে, সরি ক্লট করে ফেলবে, জমাট বাঁধায় ফেলবে। এখন কথা হইলো ভাইয়া, তো যদি বেশি রক্ত দেয় তাহলে প্রবলেমটা একটু বেশি হয়, কম রক্ত দিলে ওই সাইড ইফেক্ট গুলোই হয়, সাধারণত মাথা ব্যথা, তারপরে তোমার বুক চেস্ট টাইটনেস, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হবে, ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাবে, হার্টবিট বেড়ে যাবে, এরকম কিছু কমপ্লিকেশন হবে, ঠিক আছে? বাট বেশি রক্ত দিলে ডেথ, আলটিমেট রেজাল্ট ইজ ডেথ। আসো, এটা হচ্ছে যে কমপ্লিকেশন ব্লাড ট্রান্সফিউশন, রক্ত দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটা কমপ্লিকেশন। আচ্ছা, আমরা আরেকটা কমপ্লিকেশন একটু দেখি। আমাদের আরো একটা কমপ্লিকেশন আছে যেটা হচ্ছে প্রেগনেন্সিতে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা একটু তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রেগনেন্সির কমপ্লিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে। আসো, সাপোজ এটা একটা মা, মাটা প্রেগনেন্ট, মাটা প্রেগনেন্ট। উনি যখন প্রেগনেন্ট, সাপোজ এই জায়গাটা তো ওনার ইউটেরাস বা জরায়ু, এই জরায়ুর ভিতরে আছে ওনার ভ্রূণ, এমব্রায়ো, আর এটা হচ্ছে সাপোজ আমরা ধরি এই টিস্যুটা হচ্ছে অমরা, এই টিস্যুটা হলো অমরা বা আমরা যেটাকে বলি প্লাসেন্টা। প্লাসেন্টার সাথে ভ্রূণের একটা কানেকশন আছে আম্বিলিকাল কর্ড দিয়ে, আম্বিলিকাল কর্ড নাভিরজ্জু দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আসো, এটা হচ্ছে যে একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট মায়ের রক্তের গ্রুপ হচ্ছে আরএস নেগেটিভ। উনি বিয়ে করছেন একটা ছেলেকে, যার রক্তের গ্রুপ হচ্ছে আরএস পজিটিভ। জামাইটা একটু চিকন চাকন আর কি, চিকনা চাকনা। যে ছেলেটাকে বিয়ে করছে তার রক্তের গ্রুপটা হচ্ছে আরএইচ পজিটিভ। আসো, জিনিসটা কি হবে? অবভিয়াসলি পজিটিভ গুলা, পজিটিভ থাকা মানে আমি কিছুক্ষণ আগে বলছি হয় ক্যাপিটাল সি বা ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল ই আছে, মানে প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। আর প্রকট বৈশিষ্ট্য মেন্ডেলের সূত্র অনুসারে F1 জনিতে সব সময় প্রকাশিত হয়। তার মানে এই হাজবেন্ড ওয়াইফের যখন প্রথম বেবিটা হবে, প্রথম বেবিটার অবভিয়াসলি প্রকট বৈশিষ্ট্য থাকবে। প্রকট বৈশিষ্ট্য মানে কি?
যদি একটা পজিটিভ ছেলের সাথে পজিটিভ নেগেটিভ মেয়ের বিয়ে হয়, তার মানে আলটিমেটলি যে বাচ্চা প্রথম বাচ্চাটা হবে, প্রথম বাচ্চাটার রক্তের গ্রুপ অলওয়েজ আর এইচ পজিটিভ হবে, অলওয়েজ আর এইচ পজিটিভ হবে। তাহলে একটু খেয়াল করি, এই রক্ত গ্রুপ আর এইচ পজিটিভ, আমি এখানে একটু শর্টকাট করে লিখতেছি, এই রক্তের গ্রুপ আর এইচ পজিটিভ, এই ভ্রূণের রক্তের গ্রুপ আর এইচ পজিটিভ। এতটুকু আমরা বুঝলাম কেন বাবার রক্তের গ্রুপ আর এইচ পজিটিভ ছিল, আর এইচ পজিটিভ মানে প্রকট বৈশিষ্ট্য আছে এখানে, ঠিক আছে। আসো, এই আর এইচ পজিটিভ রক্ত আর এইচ নেগেটিভ মায়ের দেহে ঘুরতেছে। এবার আসো জিনিসটা খেলাটা কি হবে একটু আমরা দেখি। এই যে পজিটিভ রক্ত মানে কি, লোহিত রক্তকণিকায় তো অ্যান্টিজেন গুলো আছে, তাইলে লোহিত রক্তকণিকা গুলো তো ভ্রূণের দেহে ঘুরতেছে, তো রক্তের সার্কুলেশন আম্বিলিকাল কর্ড দিয়ে অমরার মাধ্যমে কি মায়ের দেহে যাবে না? অবভিয়াসলি যাবে, কারণ মায়ের দেহ থেকে খাদ্যবস্তু এই অমরার মাধ্যমে ভ্রূণতে আসে, ভ্রূণ থেকে আলটিমেটলি বর্জ্য পদার্থগুলো রক্তের মাধ্যমে অমরার দ্বারা মায়ের দেহে যায়। তাহলে আলটিমেটলি একটা সার্কুলেশন, আর এইচ পজিটিভের একটা সার্কুলেশন কিন্তু মায়ের দেহে যাবে। তাহলে একটু জিনিসটা চিন্তা করি, আর এইচ পজিটিভ যুক্ত লোহিত রক্তকণিকা মায়ের দেহে গেল রক্তের মাধ্যমে, তো যখনই যাবে সাথে সাথে মায়ের দেহের ইমিউন সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা মানে ডাব্লিউবিসির লিম্ফোসাইট, কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট, একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, কি অ্যান্টিবডি? আর এইচ অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, যেহেতু এটা আর এইচ গ্রুপ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তো আর এইচ অ্যান্টিবডি মায়ের দেহে তৈরি হয়ে যাবে, এখনো ভ্রূণে যায়নি, মায়ের দেহে তৈরি হবে, ঠিক আছে। এখন এই আর এইচ অ্যান্টিবডিটা তৈরি হতে সচরাচর সাধারণত অনেক সময় লাগে, মানে আমাদের ডাব্লিউবিসির লিম্ফোসাইটটা আর এইচ অ্যান্টিবডি বা যে কোনো অ্যান্টিবডি তৈরি করতে একটু সময় লাগায়, ঠিক আছে। তো ধরো সেই সময়টা যদি 1 বছর হয়, 1 বছরের মধ্যে দিয়ে বাচ্চার ডেলিভারি, নর্মালি তো 1 বছরে বাচ্চার ডেলিভারি হয়ে যায়, তো ডেলিভারিটা হয়ে গেল, তাহলে প্রথম বাচ্চাটা সুস্থ, কিন্তু মায়ের দেহে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কার বিরুদ্ধে? ওই পজিটিভ রক্তের অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে মায়ের দেহে। এখন আরেকটা কথা হচ্ছে, খুব দ্রুত যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে খুব দ্রুত যদি মায়ের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, মায়ের ইমিউন সিস্টেমটা যদি খুব ভালো থাকে, তাইলে এই অ্যান্টিবডি, এই আর এইচ অ্যান্টিবডিটা আবার অমরার মাধ্যমে কিন্তু ভ্রূণতে আসবে, তখন ভ্রূণের রক্তের মধ্যে যে লোহিত কণিকাগুলো সবগুলো তো আর এইচ পজিটিভকে মারার জন্যই তো অ্যান্টিবডি মায়ের দেহে তৈরি হয়েছে, মায়ের দেহের অ্যান্টিবডিগুলো ভ্রূণতে এসে ভ্রূণের লোহিত রক্ত কণিকাগুলোকে জমাট বেঁধে ফেলাবে, আলটিমেটলি প্রথম বাচ্চাটাই মৃত হবে, ঠিক আছে। এখন একটা কথা হইলো, যদি অ্যান্টিবডিটা খুব আস্তে আস্তে গ্রো করে, আস্তে আস্তে ডেভেলপ করে, তাহলে ধরো প্রথম বাচ্চাটা সুস্থ, বাট সমস্যাটা কি হইতে পারে? ধরো প্রথম বাচ্চাটার বিকলাঙ্গ হইতে পারে আর কি, লাইক ধরো কিছু অ্যান্টিবডি ডেলিভারির আগে কিছু অ্যান্টিবডি অমরের মাধ্যমে বাচ্চাদের চলে আসলে, তাহলে বিকলাঙ্গ হইতে পারে বা সুস্থ হতে পারে, যে কোনো একটা হতে পারে প্রথম বাচ্চাটা। এবার আমাদের কথা হচ্ছে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও যদি আর এইচ পজিটিভ যুক্ত বাচ্চা হয়, মানে বাচ্চাটার যে রক্তের গ্রুপ, সেই রক্তের গ্রুপে তো অবভিয়াসলি বাবার রক্ত তো থাকবেই, তাহলে বাবার আর এইচ পজিটিভ অ্যান্টিজেনটা যদি থাকে, অলরেডি কিন্তু আর এইচ অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, ঠিক আছে। তো আর এইচ অ্যান্টিবডি কিন্তু চিনেই রাখছে তার শত্রুকে, ওই আর এইচ পজিটিভ অ্যান্টিজেন যে দ্বিতীয় বাচ্চা তৈরি হয়, সাথে সাথে গিয়ে অমরাদি ঢুকে ভ্রূণকে মারি ফেলবে, একদম সাথে সাথে রক্ত জমাট বাঁধাই ফেলবে সব, এরপর থেকে আর বাচ্চা হবে না, ঠিক আছে। কেন হবে না? ওই অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে আছে, তো ভাইয়া তাহলে তার আজীবন বাচ্চা নিতে পারবে না, না, অ্যান্টিবডিটা এক সময় নিষ্ক্রিয় হয়ে যায়, আমাদের অ্যান্টিবডি কিন্তু সবসময় সক্রিয় থাকে না, এক সময় নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে, ধ্বংসপ্রাপ্ত হয়, অ্যান্টিবডি কিন্তু নতুন করে তৈরি হয়, ঠিক আছে। আমাদের ডাব্লিউবিসি কিন্তু অ্যান্টিবডি নতুন করে তৈরি করে, বাট অনেক দিন থাকার পর একটা অ্যান্টিবডি মারা যায়। তো ধরো এই দম্পতিটা যদি আবার অনেক দিন পর একটা বাচ্চা নেয়, তাহলে সেক্ষেত্রে আবার বাচ্চারা সুস্থ হতে পারে, বাট কাহিনীটা হচ্ছে প্রথম বাচ্চার ক্ষেত্রে মেইনলি, প্রথম বাচ্চা সুস্থ হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, দুইটা পয়েন্ট। সুস্থ হবে তখন যখন বাচ্চাটার আর এইচ অ্যান্টিবডি মায়ের দেহে খুব স্লোলি গ্রো করবে, তখন অ্যান্টিবডিটা খুব দ্রুত অমরার মাধ্যমে ভ্রূণতে আসতে পারবে না, তাহলে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেলে সুস্থ। এখন যদি দ্রুত গ্রো করে অ্যান্টিবডি মায়ের দেহে, তাহলে কিন্তু অমরার মাধ্যমে বাচ্চার দেহে মানে ভ্রূণতে চলে আসবে, ভ্রূণের
যত লোহিত রক্ত কণিকা আছে সবগুলোকে জমাট বাঁধায় ফেলবে, কারণ অ্যান্টিবডি আসছে RH এন্ড পজিটিভ অ্যান্টিজেনকে মারার জন্য। জমাট বাঁধায় ফেলে আলটিমেটলি বাচ্চাটা মৃত। এখন কথা হচ্ছে ভাই বিকলাঙ্গ হইলে কি কি সমস্যা হইতে পারে, বিকলাঙ্গ হইলে কি কি সমস্যা হইতে পারে একটু সেই সমস্যাগুলো একটু দেখাই। যদি বিকলাঙ্গ হয় সাপোজ, এটা হচ্ছে সাপোজ ধরো লোহিত রক্ত কণিকা, তাহলে লোহিত রক্ত কণিকাকেই তো টার্গেট করতেছে, কারণ লোহিত রক্ত কণিকার সারফেসেই তো RH পজিটিভ অ্যান্টিজেনটা আছে। তাহলে লোহিত রক্ত কণিকার ভেতরে কি থাকে আমরা সবাই জানি, লোহিত রক্ত কণিকা লাল কালারের, আমি লাল কালার দিয়ে আসছি। লাল কালারের কেন হয়, কারণ লোহিত রক্ত কণিকার ভেতরে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা হচ্ছে শ্বসন রঞ্জক বা শ্বাসরঞ্জক পদার্থ, যার কালার হচ্ছে লাল, এই জন্য আমাদের লোহিত রক্ত কণিকা লাল কালারের হয়। এখন দেখো একটা কাহিনী দেখো, যদি এমন হয় যে আলটিমেটলি বাচ্চারা সুস্থ কিন্তু বিকলাঙ্গ, মানে অ্যান্টিবডি আসছে মানে খুব বেশি প্রবেশ করতে পারে না, বাট যতটুকু প্রবেশ করছে এই বাচ্চাটার RH পজিটিভ অ্যান্টিজেনকে তত বেশি ধ্বংস করছে, RBC তত বেশি ধ্বংস করছে। ঠিক আছে, যতটুকু ধ্বংস করছে ততটুকু বিকলাঙ্গতা বাচ্চা নিয়ে জন্মাইছে। তো দেখো আলটিমেটলি যদি RH অ্যান্টিবডিটা আসে, RH অ্যান্টিবডিটা যদি বাচ্চার দেহে আসে, তাহলে RH অ্যান্টিবডিটা এসে RBCটাকে ভেঙে দিবে। কেন, RH অ্যান্টিবডি তো এই অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করতেছে, রিঅ্যাকশন করে আলটিমেটলি RBC সারফেসটা ভেঙে দিবে। সারফেস যদি ভেঙে দেয় তাহলে RBC ব্রেকডাউন, RBC যদি ব্রেকডাউন হয় আমরা এটাকে বলি RBC লাইসিস। RBC যদি লাইসিস মানে ভেঙে যায়, RBC লাইসিস মানে হচ্ছে RBC ধ্বংসপ্রাপ্ত মানে ভেঙে যাচ্ছে। তো RBC ভেঙে যাওয়া মানে RBCর পরিমাণ কম, আর রক্তের মধ্যে সবচেয়ে বেশি কণিকা হচ্ছে RBC। তো RBC যদি কমে যায় আলটিমেটলি সেই কন্ডিশনটাকে আমরা বলবো রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। RBC লাইসিস হচ্ছে RBC ভেঙে গেছে, রক্ত শূন্যতা দেখা দিয়েছে, অ্যানিমিয়া হইল। আরেকটা কন্ডিশন, RBC যদি ভেঙে যায়, RBC ভেঙে গেল, তাহলে মুক্ত কে হয়ে গেল, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের দুইটা অংশ আছে, হিমোগ্লোবিনের একটা অংশ হচ্ছে হিম আর একটা অংশ হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা পরবর্তীতে তার মেটাবলিজমে কাজ করবে, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই। হিম হচ্ছে আয়রন মানে ফেরিটিন জাতীয় একটা পদার্থ, আর একটা রঞ্জক পদার্থ থাকে হিমের মধ্যে বিলিভার্ডিন, একটা রঞ্জক পদার্থ থাকে হিমোগ্লোবিনের মধ্যে বিলিভার্ডিন। তাহলে হিমোগ্লোবিনের দুইটা অংশ, হিমোগ্লোবিন যখন মুক্ত হবে তখন সে ভেঙে যাবে, ভেঙে যাবে কোথায়, যকৃতে গিয়ে ভাঙবে। আবার এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, যকৃতের কুফার কোষ, যকৃতের কুফার কোষ হিমোগ্লোবিনকে ভেঙে দিবে, ভেঙে হিম আয়রন জাতীয় একটা অংশ তৈরি করবে, হিম এবং গ্লোবিন দুইটা অংশ তৈরি করবে। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, প্রোটিন মেটাবলিজম বিপাকে যাবে। হিমের দুটো অংশ, আয়রন জাতীয় একটা অংশ ফেরিটিন, এটা যকৃতে জমা থাকবে। আর একটা রঞ্জক পদার্থ বিলিভার্ডিন, বিলিভার্ডিনের কালার কি, রঞ্জক যেহেতু বলতেছি তাহলে তোমাদের কালারটা জেনে রাখা দরকার। বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। বিলিভার্ডিন যখন ভেঙে যাবে, বিলিভার্ডিন যখন ভেঙে যাবে তখন তৈরি হবে বিলিরুবিন। বিলিরুবিন, বিলিরুবিন একটা রঞ্জক পদার্থ। বিলিরুবিনের কালার কি, বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ। এই বিলিরুবিন দুইটা পথে আমাদের দেহ থেকে বের হয়, একটা হচ্ছে মূত্র আর একটা হইলো পায়ু। তো দুইটা পথেই যদি বের না হয় এই কন্ডিশনটার কারণে আলটিমেটলি বিলিরুবিন যদি দেহে জমে যায়, তখন যেহেতু হলুদ কালার তাহলে আমাদের দেহটা হলুদ হয়ে যায়, হলুদাভ হয়ে যায়, লাইক আমাদের চোখের স্ক্লেরা হলুদ হয়ে যায়। ঠিক আছে, স্ক্লেরা কোনটা তোমরা নিশ্চয় জানো, সবচেয়ে বাইরের স্তর। ঠিক আছে, সাদা অংশটা হলুদ হয়ে যাবে, জিবা টাংটা হলুদ হয়ে যাবে, হাত দেখবে হাত হলুদ হয়ে যাবে, দেহের কালার টাংটা হলুদাভ হয়ে যাবে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস। এই কন্ডিশনটাকে আমরা মেডিকেল টার্মে বলি জন্ডিস। তাহলে দেখো আলটিমেটলি যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সে কি কি কমপ্লিকেশন নিয়ে জন্মগ্রহণ করবে, সিম্পল হয়ে গেল আমাদের RBC লাইসিস, RBC ধ্বংস হলো, অ্যানিমিয়া হয়েছে, জন্ডিস হয়েছে, এই দুটো কমপ্লিকেশন নিয়ে প্রথম বাচ্চাটা জন্মগ্রহণ করলো। তাহলে ভাই একটু আরেকবার রিপিট করি, যদি RH পজিটিভ ছেলের সাথে RH নেগেটিভ মেয়ের বিয়ে হয়, RH পজিটিভ ছেলের সাথে RH নেগেটিভ মেয়ের বিয়ে হয়, তাহলে RH নেগেটিভ মেয়েটার দেহে যে সন্তানটা আসবে, প্রথম সন্তান, সে প্রথম সন্তানের রক্তের যে অ্যান্টিজেনটা হবে সেটা অবভিয়াসলি হবে RH পজিটিভ। কেন, বাবার পজিটিভ রক্ত মানে প্রকট বৈশিষ্ট্য আছে, প্রকট বৈশিষ্ট্য থাকার কারণে সন্তানের প্রকট বৈশিষ্ট্য F1 জনিত প্রকট বৈশিষ্ট্য আসে, তাহলে প্রকট বৈশিষ্ট্য চলে আসলো। এই প্রকট RH পজিটিভ অ্যান্টিজেনটা তো অবভিয়াসলি আমরা জানি, অ্যান্টিজেন অবভিয়াসলি রক্তে থাকে, রক্তের লোহিত রক্ত কণিকাতে থাকে, তাহলে লোহিত রক্ত কণিকাতে RH পজিটিভ অ্যান্টিজেনটা আছে। এই যে লোহিত রক্ত কণিকাগুলো এগুলো কিন্তু অমরার মাধ্যমে ভ্রূণ থেকে মায়ের দেহে যাবে, মা তো RH নেগেটিভ, তখন মায়ের দেহের লোহিত রক্ত, মায়ের দেহের ইমিউনিটিটা কি করবে, মায়ের দেহের ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা দেখবে যে মায়ের দেহের ভিতর, মা তো নেগেটিভ, মায়ের দেহে একটা পজিটিভ
অ্যান্টিজেন যুক্ত রক্তকণিকা আসছে, তখন মায়ের দেহের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে, আরএইচ অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি করবে? অ্যান্টিজেনকে মারবে। কোন অ্যান্টিজেনকে? এই আরএইচ অ্যান্টিজেনটাকে। তো অ্যান্টিবডিটাও সার্কুলেশনের মাধ্যমে অমরাতে এসে ভ্রূণতে প্রবেশ করবে। এখন দুইটা রাস্তা এখান থেকে, একটা হচ্ছে অ্যান্টিবডি যদি খুব দ্রুত গ্রো করে তাহলে সব অ্যান্টিবডি এখানে চলে আসে, ভ্রূণের লোহিত রক্তকণিকা সব ধ্বংস করে দিবে, আলটিমেটলি প্রথম বাচ্চাটাই ডেড। আরেকটা কথা হইলো যদি অ্যান্টিবডিটা স্লোলি গ্রো করে তাহলে কিছু কিছু অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভ্রূণতে ঢুকে ভ্রূণের কিছু কিছু লোহিত রক্তকণিকাকে জমাট বাঁধায় ফেলবে। তো জমাট বাঁধানো মানে কি? যখন অ্যান্টিবডিটা আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের কাছে আসবে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাচ্ছে। লোহিত রক্তকণিকা নষ্ট মানে রক্ত শূন্যতাকে আমরা বলি অ্যানিমিয়া। আরেকটা হলো যখন লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে, লোহিত রক্তকণিকার ভিতর থেকে হিমোগ্লোবিন মুক্ত হয়ে সেটা চলে যাবে যকৃতে। যখন হিমোগ্লোবিন চলে যাবে তখন যকৃৎ কি করবে? হিমোগ্লোবিনটাকে ভেঙে হিম আর গ্লোবিনে রূপান্তরিত করবে। গ্লোবিনটা প্রোটিন মেটাবলিজমে যাবে, হিমটা আয়রন আর রঞ্জক পদার্থ বিলিভার্ডিনে পরিণত হবে, বিলিভার্ডিনটা সবুজ, বিলিভার্ডিন থেকে বিলিরুবিনে পরিণত হবে, বিলিরুবিনটা হচ্ছে হলুদ। এটা যদি শরীরে জমতে থাকে তাহলে যে কন্ডিশনটা হবে আমাদের পুরো শরীর হলুদ আবহ হয়ে যাবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস। এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে এই বাচ্চাটা কিছু কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে জন্মগ্রহণ করতেছে। দেখো কমপ্লিকেশন ইন প্রেগনেন্সি, একটা হচ্ছে অ্যানিমিয়া, একটা হচ্ছে জন্ডিস, আর অনেক কমপ্লিকেশন থাকে। এই যে কমপ্লিকেশনগুলো তৈরি হইলো এই কমপ্লিকেশনগুলোকে আমরা একসাথে নাম দিই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই কমপ্লিকেশনগুলোকে আমরা একসাথে নাম দিই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এই যে অ্যানিমিয়া জন্ডিস কিছু কমপ্লিকেশন নিয়ে একটা বাচ্চা জন্মাইলো, কমপ্লিকেশনস নিয়ে জন্মালো, এই কন্ডিশনটাকে বলা হয় কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে তোমরা ইজিলি বুঝতে পারতেছো অ্যানিমিয়া কিভাবে হচ্ছে, জন্ডিস কিভাবে হচ্ছে। যদি একটা বাচ্চা জন্মায় যখন আরএস পজিটিভ বাবার সাথে আরএস নেগেটিভ মায়ের বিয়ে হবে, ঠিক আছে, তখন বাচ্চার যদি কমপ্লিকেশন নিয়ে জন্মায় তাহলে কমপ্লিকেশনগুলো সহ বাচ্চাটাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আর যদি অলরেডি আমরা বললাম অ্যান্টিবডি যদি খুব দ্রুত গ্রো করে, ডেড।